ব্রাজিল এবার হেক্সা জিতবে, জিতবেই জিতবে। হয় বিশ্বকাপ শিরোপা জয়ের হেক্সা, অথবা টানা বিশ্বকাপ শিরোপা না জেতার হেক্সা। এবং প্রথম ম্যাচটা মরক্কোর সঙ্গে যেইভাবে ব্রাজিল খেললো, তাতে করে ওই না জেতার হেক্সা পূরণ হওয়ার সম্ভাবনা কিংবা আশঙ্কাটাই প্রবল। হলুদ রঙের জার্সিতে ভীষণ রকম বিবর্ণ এক ব্রাজিলকে আমরা আসলে দেখলাম। তাও তো তারা দ্বিতীয়ার্ধে একটু গুছিয়ে নিয়েছিল। প্রথমার্ধে শুরুটা মরক্কোর সঙ্গে যেভাবে করেছিল, তাতে করে এই ম্যাচ যে ব্রাজিল হার এড়িয়ে বেরিয়ে আসতে পারবে বোঝা যায়নি, ভাবা যায়নি। ভিনিসিয়াস জুনিয়রের একটা ম্যাজিক্যাল গোল সত্ত্বেও ব্রাজিলের যে পারফরমেন্স, সেইটা সমর্থকদের খুব একটা আশাবাদী করার কোনো কারণ নেই। হ্যাঁ ঠিক আছে, এইবারের গ্রুপ পর্বে বিশ্বকাপের এইটা সবচেয়ে বড় ম্যাচ। হ্যাঁ ঠিক আছে, মরক্কো গতবার তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, স্পেনকে হারিয়ে, পর্তুগালকে হারিয়ে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া বেলজিয়ামকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, সবই ঠিক আছে। কিন্তু সেই মরক্কো ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বরেও আছে বুঝলাম, ব্রাজিল 6 নম্বরে বুঝলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপে কার্লো অ্যানচেলত্তির ব্রাজিলকে যেই রকম মেরে লাগলো, এই ব্রাজিলকে আসলে ওইভাবে বললে আর কি, যে এরকম ব্রাজিলকে দেখে তো এখন মানে অভ্যস্তই হয়ে গেছে সবাই। ব্রাজিলের খেলায় সাম্বার কোনো ছিটে ফোটাও নেই, কিসের যোগ্যবনিত, কোনো মতে নিজেরা টিকে থাকার জন্যই যেন খেলেছে, স্পেশালি ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে তারপরেও কিছুটা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলে যে ফ্লেয়ার, সেইটার যেমন ছিটে ফোটা দেখা যায়নি, ঠিক তেমনিভাবে এই ম্যাচটা ব্রাজিল জয় ডিজার্ভ করতো, এইটাও জোর গলায় বলার কোনো উপায় নাই। দেখুন, গত বিশ্বকাপের প্রথম ম্যাচ কিন্তু আর্জেন্টিনা হেরেছিল সৌদি আরবের কাছে, তারপরে তারা বিশ্বকাপ জিতেছে না। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে ব্রাজিল ড্র করেছে, এটা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না, ডেফিনেটলি না। কিন্তু একটা টিম তাদের খেলায় কোথাও না কোনো জায়গায় কিছু তো প্রমিস থাকে। আপনি আমাকে বলেন যে এই ব্রাজিলের খেলায় কোন প্রমিসটা দেখতে পেয়েছেন যেটা সমর্থক হিসাবে আপনার মনে হবে যে না, এই ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারে। স্পেশালি শুরুটা মরক্কো যেভাবে শুরু করেছে, প্রথম 10 মিনিট যেই ফুটবলটা খেলেছে, তাতে মরক্কোর সামনে ব্রাজিলকে আসলে পাড়া মহল্লার দলের মতোই লাগছিল। মানে আমাদের ঢাকা লিগের ক্লাবগুলো দল আরামবাগ রহমতগঞ্জের মতো লাগছিল, পাগলের মতো দৌড়াচ্ছে তারা বলের পেছনে, কিন্তু সেইটার নাগাল তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না। এবং মরক্কো যে লিডটা নিয়েছে, সেইটা তারা ডিজার্ভেডলি নিয়ে লিডটা তারা পেয়েছে। লুকাস পাকেতা বল লুজ করেছেন, এবং আজকের এই ম্যাচটাতে পাকেতা, ওয়ার্ল্ড কাপ তো জাস্ট শুরু হলো, একজন মিডফিল্ডার হিসাবে কতবার বল লুজ করা যায় সেইটার আমার ধারণা একটা রেকর্ড লুকাস পাকেতা করে ফেলেছেন। এবং সেই লুজ বলটা ধরে তারা ব্রাহিম ডিয়াজ, তিনি যেই ব্রিলিয়ান্ট একটা থ্রু বল টেললেন, সেইখান থেকে সাইবারি তিনি কিন্তু গোলটা দিয়ে দিলেন ব্রাজিলের কিপার অ্যালিসনের উপর দিয়ে। তিনি হচ্ছে গিয়ে লক করে ব্রিলিয়ান্ট একটা ফিনিশে গোলটা দিয়ে দিলেন। গোল খাওয়ার পরও যে ব্রাজিলের সম্বিত ফিরবে, আসলে কিন্তু ফেরেনি, বরং গোল খাওয়ার ঠিক আগ মুহূর্তে ওই যে ভিনিসিয়াস ম্যাচে যাকে খেয়ে, তার আগ পর্যন্ত দেখা যাচ্ছিল না, তিনি লেফট সাইড থেকে ঢুকে যেই ক্রসটা করেছিলেন, সেইখানটাতে ইগোর তিয়াগো, ব্রাজিল যাকে হচ্ছে গিয়ে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলিয়েছে, প্রপার নাম্বার 9 হিসেবে খেলিয়েছে, যেইটা আমি বলেছিলাম ব্রাজিলের খেলানো উচিত কিন্তু ভেবেছিলাম যে খেলাবে না, সেটা খেলেছে। কিন্তু ইগোর তিয়াগো সেটা আসলে প্রপার কানেক্টটা আসলে করতে পারলেন না, ওই চান্সটা ব্রাজিলের মিস হলো। মরক্কো কিন্তু একের পর এক প্রেসার ক্রিয়েট করেই যাচ্ছিল। ব্রাজিল মিডফিল্ডের 3 জন রাখা সত্ত্বেও দখলটা পাচ্ছিল না। পাবেটা কিভাবে? কারণ সেই 3 জনের একজন পাকেতা, তিনি তো একের পর এক বল লুজই করছিলেন, কোনো একটা পজিশন ধরেও আসলে তাকে দেখা যাচ্ছিল না, ইন্টারচেঞ্জ করছিলেন পজিশন ওইখানটাতে। আপনি হচ্ছে গিয়ে রাফিনা মাঝে চলে আসছিলেন, আবার যখন ভিনিসিয়াস মাঝে আসছেন তখন রাফিনা ডানে চলে যাচ্ছেন, সেই কারণেও পাকেতার একটুখানি প্রবলেম হয়েছিল। কিন্তু স্টিল ব্রাজিলের ওই জায়গাটাতে তারা আসলে খুবই নড়বড়ে ছিল। গোলটা যে ব্রাজিল দিয়েছে সেইটা একেবারে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে, ওইটা ভিনিসিয়াস জুনিয়রের একটা ম্যাজিকে। ব্রুনো গিমেরেসের সঙ্গে তিনি 1-2-1 করার পর বলটা যে পেলেন এবং পাওয়ার পর কাটব্যাক করে তিনি যেভাবে ভিতরে ঢুকলেন, স্পেসটা ক্রিয়েট করে যে কামানের গোলার মতো শটটা করেছেন, সেইটা ঠেকানোর সাধ্য আসলে মরক্কোর গোলকিপারের ছিল না। এখন এরকম মোমেন্টও তো কখনো ইন্সপায়ার করে না পুরো দলকে, কিন্তু ব্রাজিল দলের ক্ষেত্রে সেটা দেখা যায়নি। বরং সেকেন্ড হাফটাতে তারা যখন কাসেমিরোকে বদলি করে এইখানটাতে ফাবিনোকে নামিয়েছে এবং ইবেনেসকে বদলি করে দানিলোকে নামিয়েছে, এবং দুইটাই মোরলেস ফোর্স চেঞ্জ, কেননা এই দুইজন ইয়েলো কার্ডে ছিলেন। সো ব্রাজিল কোচ আনচেলত্তি যে ঠিক কোন প্ল্যানটা নিয়ে এই টিমটাকে আসলে খেলাতে চেয়েছেন সেটা বোঝা যায়নি। তবে এটা ঠিক যে
ফাবিনিও নামার পরে মিডফিল্ডের কন্ট্রোলটা ব্রাজিলের হাতে অনেক কিছুটা আসে এবং ওই জায়গাটাতে ব্রাজিল কিছু চান্সও ক্রিয়েট করে। স্পেশালি আপনি যদি ধরেন যে রাফিনিয়া ভিনিসিয়াস জুনিয়র তাদের কিছু কম্বিনেশন প্লে ছিল, যেখানটাতে রাফিনিয়া একবার একটুখানি টোপক থেকে একটা দূরে ছিলেন, লুইস এনরিকের ক্ষেত্রেও একটা হয়েছে যে ওইরকম একটা টোপক থেকে তিনি দূরে ছিলেন, আর আরেকটা জায়গায় রাফিনিয়ার শটটা সরাসরি কিপারের কাছে চলে যায়। ওই রকম কিছু বিচ্ছিন্ন সুযোগ ব্রাজিল তৈরি করেছে, কিন্তু একদম ক্লিয়ার কাট অপরচুনিটি যে না গোল হতোই, হবারই কথা ছিল, সেইটা কিন্তু ব্রাজিল পারেনি। বরং ইনজুরি টাইমের শেষ মোমেন্টে গিয়ে তো 100 নম্বর মিনিটে ওই সময় তো হচ্ছে গিয়ে গোল খাওয়ার দশা হয়ে গিয়েছিল। অ্যালিসন ওইটা ঝাঁপিয়ে পড়ে ঠেকেছিলেন, না ঝাঁপালেও হয়তো বা বলটা বাইরে দিয়ে চলে যেত, বাট স্টিল ওই সময় তো আর গোলকিপার কোনো চান্স দিতে পারেন না। এখন ব্রাজিল যে আজকের এই ম্যাচটা খেলো তারা মোটামুটি 4-3-3-তেই খেলেছে, কিন্তু তিনজন থাকা সত্ত্বেও মিডফিল্ডের দখল তাদের কাছে ছিল না এবং অ্যাটাকিং থার্ডে যে সেই 3টা ছিল, আপনি নাম্বার 9 হিসাবে খেলাচ্ছেন ইগোর তিয়াগোকে, তাকে আসলে সার্ভিসটা কোথায় দিয়েছেন? তাকে যে কাঠগড়ায় দাঁড় করাবেন উপায়টা কোথায়? সার্ভিস তো আমি ওই যে একটা বল ভিনিসিয়াস দিয়েছিলেন, হেডটা যার করা উচিত ছিল খেলা যখন নীল, এর বাইরে তো খুব প্রপার সার্ভিস তো আসলে এই ইগোর তিয়াগোর দিকে দেওয়া হয়নি। এবং ভিনিসিয়াস তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমার কাছে বরং মনে হয়েছে এই টিমটার মানে তালিসমান হচ্ছে গিয়ে ভিনিসিয়াসই, তিনি আসলে নেইমার হয়ে ওঠার চেষ্টা করছেন। নেইমার ছিলেন মাঠের পাশে ছিলেন, তিনি দলকে চেষ্টা করেছিলেন উজ্জীবিত করতে, উত্তেজিত হয়ে যাচ্ছিলেন, যেইটা নেইমারের ক্যারেক্টার। কিন্তু ব্রাজিলের যেই খেলা, এই খেলা দেখে আসলে মনেও রোমাঞ্চ ছড়ায় না, শুধু শুধু বড় বড় কথা বলেও লাভ নাই। ব্রাজিলের এই দলটা আসলে ওয়ার্ল্ড কাপে খুবই 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 বিবর্ণ একটা দল। আমি যে তাদের ফেভারিট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে রেখেছি, সেইটা প্রথম ম্যাচ শেষে অন্ততপক্ষে বলার উপায় নাই যে ওইটা আসলে খুব 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 ভুল। ব্রাজিল এই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে রয়েছে যে না প্রথম ম্যাচে এরকম, আমি কতবারের কথাই বললাম, আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ হারার পরে তো বিশ্বকাপ জিতেছে, সৌদি আরবের মতো দলের কাছে হারার পর জিততে পারে, ব্রাজিলের ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু সেই জন্য আসলে হিউজ 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 ইমপ্রুভমেন্ট লাগবে এবং সেই জন্য একজন ম্যাজিশিয়ান লাগবে, যেই ম্যাজিশিয়ান হবার প্রতিশ্রুতি হয়তো বা ভিনিসিয়াসের খেলা আজকের তো অ্যাটাকিং থার্ডে ব্রাজিলের বেস্ট প্লেয়ার ছিলেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আসলে নেইমারকে লাগবে। নেইমার ছাড়া এই ব্রাজিল হেক্সার ধারে কাছেও যেতে পারবে বলে প্রথম ম্যাচ শেষে আমার অন্তত মনে হয় না। কি বলবেন আপনি?